আসলে আমার আমার জীবনটা হচ্ছে খুব একটা স্মুথ না, সবার মতো না। যে এখানে অনেকেই আছে আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, সবাই যেরকম টাকা ফুরিয়ে যাচ্ছে, বাবাকে ফোন দিচ্ছে, বাবা টাকা নেই, মাকে ফোন দিচ্ছে, মা টাকা নেই। তো আমার লাইফটা আসলে এতটা স্মুথ না। আমি মোটামুটি 2015 সাল থেকেই একটা নিজের উপর চিন্তা ভাবনা করে, নিজে কষ্ট করেই পড়াশোনা করছি, প্লাস হচ্ছে মানে আমি আমার মতো করে চলার চেষ্টা করছি। কিন্তু এটার পিছনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে করোনা ভাইরাস। যখন করোনা চলে আসে তখন আমি যে টিউশনি গুলো করাতাম সবগুলোই 1-2 মাস অনেকেই বেতন দিয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা আর আমাকে বেতন দেয় না, আমি তো তাদেরকে পড়াইতেও যাইতে পারি না। তখন আমাকে বাধ্য হয়ে বিকল্প কোনো পথ খুঁজতে হলো। তো তখন আমি ভাবলাম যে, তখন আমি ঢাকা তামিরুল মিল্লাতে, তখন আমি ভাবলাম যে তাহলে অনলাইনে কিছু করা যায় কিনা। সেই জায়গা থেকে 2020 সালের শেষের দিকে আমি আমার প্রতিষ্ঠান তাজুল উলুম একাডেমির যাত্রা শুরু করি। তো তখন আমি খুব চেষ্টা করেছিলাম যে আমার প্রতিষ্ঠানটাকে আমি দাঁড় করাবো, আমার স্বপ্ন ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমি তখন আমার প্রতিষ্ঠানটাকে দাঁড় করাতে পারি। চেষ্টা করেছিলাম, আমার ঢাকা ইউনিভার্সিটির কিছু ভাই ছিল, আমি ওদের হেল্পও নিয়েছিলাম যেন আমি এখানে ভালো কিছু করতে পারি। কিন্তু শেষ পর্যায়ে দেখা গেছে যে আমি আসলে পারি না। এরপরে আমি একটা আমার শিক্ষকের মাধ্যমে একটা বিদেশের একটা একাডেমিতে আমি যুক্ত হই। আমি ওই একাডেমির হিস্টোরিগুলো এখন এখানে সামনে আনছি। যুক্ত হওয়ার পরে আমি খুব অল্প সময়ের মধ্যে সেখানে ভালো করি এবং আমার একটা পরিচিতি অর্জন হয় সেখান থেকে। এরপরে একটা সময় দেখি যে না, আসলে মানে নিজস্ব প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো জায়গায় এই চাকরি করার মধ্যে বা জব করার মধ্যে আসলে তেমন কিছু নেই। যখন আমার প্রয়োজন হবে তখন তোমাকে ইউজ করবে, যখন প্রয়োজন শেষ তখন তোমাকে সরে ফেলবে। এই যে জিনিসটা মানুষের মধ্যে আছে, তো এটা আমাকে খুবই হার্ট করে এবং আমি তখন ভাবি যে না, আমাকে কিছু একটা করতে হবে যেটার পরিচালনা থাকবো আমি, আমাকে কথা বলার মতো বা আমাকে কথা শোনানোর মতো কেউ থাকবে না। সেই জায়গা থেকে তখন আমি আবার চিন্তা করি যে এখন তো আমার একটু ফেস পরিচিতি হয়েছে, তাহলে কি আমি আমার ওই আগের মানে বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানটা চালু করতে পারি কিনা। একটা জিনিস বলে রাখা ভালো যে আমি যখন ওই অন্য প্রতিষ্ঠানে চাকরি করতাম তখন আমি আমার একাডেমিকে দাঁড় করানোর চেষ্টা আমি কখনো বন্ধ করিনি, এটা চালিয়ে গিয়েছি। ইভেন আমি এর মাঝখানে ওই একাডেমিতে থাকা অবস্থায় আমি একজন স্টুডেন্টও পেয়ে যাই, আমেরিকা প্রবাসী একজন স্টুডেন্টও পেয়ে যায়। তো আমার তখন সাহসটা আর একটু বাড়ে যে আমি হয়তো পারবো। তারপরে যখন আমি ওখান থেকে আহ, আমি চলে আসলাম, চলে আসার সময় আমার অবস্থাটা এমন ছিল যে আমি ওখানে যখন লাস্ট যে মাসে আমি চলে আসি, সেই মাসে ওখানে আমার স্যালারি ছিল 47,000 টাকা। তো আমি যখন চলে আসি তখন আসলে আমার স্যালারি জিরো। পড়ানোর যে সিলেবাস গুলো আছে, আমি যদি এটাকে ফলো করি বা এটা নিয়েই আগাতে চাই, তাহলে আমি শেষ পর্যন্ত আগাতে পারবো না। মানুষ ভাববে যে এটা তো ওই অমুক জায়গায় পাওয়া যায় বা এই সিস্টেমটা তো অমুক জায়গায় আছে। তো আমি সব কিছু ভেবে আমি সম্পূর্ণই একদমই আলাদা, একদম ভিন্ন সিস্টেম। তুমি যদি আমার ক্লাসগুলো দেখে থাকো তাহলে দেখবা যে আমার পড়ানোর সিস্টেম বা আমার যে কারিকুলাম আছে এটা একদমই আলাদা, কোনো কিছুর সাথে মিল নেই। এবং কথা তুমি, আমি মনে করি না যে সেম বা এই ধরনের কারিকুলাম তুমি পাবে। আমি ফার্স্টে হচ্ছে আমি এই চিন্তা ভাবনা করি এবং বিভিন্ন কারিকুলাম আমি ঘাটাঘাটি করি, করার পরে আমি আমার মতো করে একটা কারিকুলাম তৈরি করি, যেটা আসলে যে ভালো করে বাংলা কথা বলতে পারে না, যে ভালো বাংলা বুঝতে পারে না, লিখতে পারে না, এরকম ছোট ছোট বাচ্চারাও আমার একাডেমির মাধ্যমে কোরআন শিখতে পারে সহি শুদ্ধ ভাবে। তুমি হয়তো শুনেছো আমার একাডেমির ছেলে মেয়েদের পড়াও হয়তো শুনেছো যে ওরা কিন্তু খুবই ভালো কোরআন করতে পারে। এরপরে বাংলা পড়ানোর ক্ষেত্রেও আমি সেম কাজটাই করেছি, যে কিভাবে বাচ্চা, একটা ছোট বাচ্চা সহজে বাংলা শিখতে পারে। তুমি অবাক হবা যে আমার একাডেমিতে মাত্র সপ্তাহে 2টা করে ক্লাস করে, অথচ 20টা ক্লাস করার পরে 6-7 বছরের একটা বাচ্চা খুব ভালোভাবে রিডিং করতে পারে, যেটা স্কুলে 5-7 বছরের সম্ভব হয় না। প্রতিদিন ক্লাস করে দেশের স্টুডেন্ট ছিল, এখনো আছে, তাদের সাথে যোগাযোগ হয় আমাদের। কিন্তু আমরা আসলে ওদেরকে আমাদের সাথে রাখতে পারি না, কারণ আমাদের ক্লাস টাইম শিডিউল গুলো একটু
অন্যরকম হওয়ার কারণে ওরা আসলে এখানে স্টে করতে পারে না, যার কারণে দেশি স্টুডেন্টগুলো আপাতত নেই। আর বিদেশি স্টুডেন্ট ম্যানেজ করার জন্য আমার প্রতিষ্ঠানে একজন লোক আছে, যে তাকে মাসিকে টাকা দেওয়া হয়, তার কাজই হচ্ছে যে স্টুডেন্ট ম্যানেজ করা। একাডেমিতে আসলে আহ, ইউরোপ কেন্দ্রিক যে দেশগুলো আছে, যেমন জার্মানি, লন্ডন, ইতালি, এরপরে পর্তুগাল, ইউরোপ কেন্দ্রিক দেশগুলোর স্টুডেন্ট বেশি। এখানে আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টের বয়স 8 থেকে 12 বছরের মধ্যে। দেশীয় কালচার, মানে দেশীয় কালচার ওরা যেখানে মানে লিভ করে, ওই দেশীয় কালচারের যে স্কুলগুলো আছে তারা সেখানে পড়ে। এবং বেশ কিছু স্টুডেন্ট পেয়েছি যারা ওই দেশের মানে ব্রিটিশ ইংলিশ কারিকুলামের স্কুলগুলোতে পড়াশোনা করে। প্রতিদিন রাত 8টা থেকে মোটামুটি 12টা, 12:30, 1টা পর্যন্ত এখানে মানে একদমই এই বিরতিহীন টাইম দিতে হয়। আমি 2015 সাল থেকেই আমার ফ্যামিলি ডিপেন্ডেন্ট না। আমার ফ্যামিলি যখন আমি এদিকে আসলাম, আমার ফ্যামিলি আমাকে ফুললি সাপোর্ট করে না। তারা কিছুটা বিরোধিতাই করেছে যে আমি কেন এদিকে আসলাম বা আমি কেন এগুলো করতে চাচ্ছি, তাদের ইচ্ছা এরকম ছিল না। তো যার কারণে আমাকে চিন্তা ভাবনা করতে হয়েছে যদি আমি এরকম কিছু করি, সেটা আমার নিজস্ব অর্থায়নে করতে হবে এবং আমাকে নিজেই করতে হবে। তারপর আমি প্রথমেই সিরাজগঞ্জ যে টিউশনিটা করাই, এই টিউশনিটা আমাকে মাত্র মাসে 500 টাকা দিত। তো এরপরে আমি ওই টিউশনিটা করানোর পরে ওই জায়গা থেকেই আমার আরেকটা টিউশনি হয়, ওটা আমাকে 1000 টাকা দিত। তো আমি খুবই অল্প সময় পড়াইতাম, কারণ আমি তখনও কমিউনিটি পড়ি। আসর পর থেকে মাগরিব পর্যন্ত খুব অল্প সময়ের মধ্যে আমি 2টা টিউশনি করতাম, এবং তারা এটা কিছু মনে করতো না যে আমি এত অল্প সময় কেন পড়াই। তারা বলতো যে, আমি বলতাম যে আমার আসলে একটা টিউশনি করে তো আসলে 500 টাকা দিয়ে কিছু হয় না, তো ওটা 1000 টাকা দিবে। পাশাপাশি একই একই বাসায় আলাদা আলাদা ফ্ল্যাট ছিল। উনি আমাকে এগ্রি করে, বলে যে ঠিক আছে তাহলে আপনি দুইটাই পড়ান, অল্প করেই পড়ান। আমি আসলে এভাবে পড়াইতাম। তখন আমার আসলে এটা 2016-17 সালের দিকে ঘটনা। আমার 1500 টাকাতে হয়ে যেত, একটা কষ্ট হতো না। এরপরে আমি যখন এসএসসি পরীক্ষা দিব, তখন আমি মেসে উঠি, প্রায় 6-7 মাসের মতো মেসে ছিল। ওই সময় এই টাকা দিয়ে হচ্ছিল না। 1500 টাকা দিয়ে মেসে থাকা খাওয়া, ম্যাচ ভাড়াই ছিল, যে মেসে ছিলাম এটা প্রায় 900 টাকার মতো ছিল। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমার টিউশনি বাড়ানো দরকার। আর টিউশনি বাড়ানোটাও কঠিন, চাইলে আসলে হয় না। তো আমাকে সিরাজগঞ্জের একজন, এখন উনি অনেক বড় একজন নেতা সিরাজগঞ্জের, তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, সে আমাকে হেল্প করেছে। এবং আমার একটা জিনিস হয়েছে কি, যে আমি যখন কোনো জায়গায় টিউশনি করাচ্ছি, যে একজনকে পড়াচ্ছি, তো আশেপাশে দেখা গেছে অনেকগুলো হয়ে গেছে। আমি তো সিরাজগঞ্জে আমি যখন ছিলাম, তখন আমি মোটামুটি আমার যতটুকু প্রয়োজন ছিল অর্থের, সেটাকে আমি ব্রেকআপ দিয়েও এক্সট্রা টাকা পয়সা আমার কাছে থাকে। অবশ্যই মেয়ে টিচার আছে আমার একাডেমিতে, কারণ এমন কিছু স্টুডেন্ট আছে যারা মেয়ে টিচার ছাড়া পড়বে না। তো তখন আমি আসলে কি করবো, আমাকে মেয়ে টিচার রাখতে হবে। ও আচ্ছা, আরেকটা ভালো সংবাদ হচ্ছে আমরা নতুন আরেকজন শিক্ষিকা নিয়োগ করেছি। সে হয়তো সামনের মাস থেকে ক্লাস শুরু করবে। বিষয় যে তামিল মিলাদ ভর্তি হওয়ার সময় আমি যতজন মানুষের কাছে পরামর্শ চাইছি যে আমি ওখানে ভর্তি হবো কিনা, আমাকে সবাই ডিমোটিভেট করেছে, বলছে যে না, ওখানে ভর্তি হয়ে তুমি মানে পড়াশোনা করতে পারবে না, এত টাকা কই পাবো, ওখানে প্রত্যেক মাসে 8-10 হাজার টাকা খরচ হবে। হ্যাঁ, তোমাকে কে দিবে সে টাকা? তো হচ্ছে তোমার ইচ্ছার উপরে নির্ভর করে তুমি কিভাবে চাও। তো আমার চিন্তা ভাবনা ছিল যে আমি ওখানে পড়াশোনা করব। এখন বাকিটা আমি সম্পূর্ণই আল্লাহর উপর নির্ভরশীল ছিলাম, যে আল্লাহ একটা ব্যবস্থা করবে, আমি চেষ্টা করব। তো আমি আমার জায়গা থেকে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি, আর দিন শেষে আল্লাহ আমার জন্য ভালো ব্যবস্থা করেছিল। এখন ওখানে সিলেক্ট হলাম, এখন তো সিলেকশন সিস্টেম, আগে তো পরীক্ষা দিতে হতো। সিলেক্ট হওয়ার পরে আমি একজন আমাকে বুদ্ধি দিল যে আমি যেন ওখানকার প্রিন্সিপালের সাথে কথা বলি। তো ওখানকার প্রিন্সিপাল যখন ছিল ডক্টর আবু ইউসুফ, এখন ডক্টর খলিলুর রহমান মাদানী, উনি আমার ক্লাসে হাদিসের শিক্ষক। ওনাকে দেশের প্রায়
মানে ম্যাক্সিমাম মানুষ চেনেন যারা ইসলামিক মাইন্ডেড। তো আমি ওনার সাথে দেখা করব এটা খুবই কঠিন ছিল, কারণ ওনার শিডিউল, ওনার সাথে দেখা সাক্ষাৎ করার সময়টা বা সহজে খুব মানে ইজিলি তার সাথে সাক্ষাৎ করতে পারা, এই বিষয়গুলো খুব সহজ ছিল না। আমি তখন ঢাকাতে যাই, যাওয়ার পরে একটা ভাই ছিল, জাবের নাম। উনি সাংস্কৃতিক অঙ্গনে খুব পরিচিত মুখ, ওনার অনেকগুলো অ্যালবামও মনে হয় আছে। সে আমার পূর্ব পরিচিত ছিল একজনের মাধ্যমে। আমি তাকে যখন বললাম যে আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই, আপনি যদি একটু ব্যবস্থা করে দিতে পারেন, সে আমাকে বলে যে সে চেষ্টা করবে আমি যেন ঢাকাতে যাই। ঢাকাতে গিয়ে তার কাছেই আমি ছিলাম, সে আমাকে স্যারের সাথে কথা বলার সুযোগ করে দেয়। আমি স্যারকে জাস্ট দুইটা তিনটা কথা বলেছিলাম যে স্যার, আমি আপনার প্রতিষ্ঠানে সিলেক্ট হয়েছি, কিন্তু এখানে পড়ার কোনো যোগ্যতা আমার নেই এবং সামর্থ্যও নেই। তখন স্যার বিষয়টা বুঝতে পারে এবং আমাকে বলে মানে আশ্বস্ত করে যে তুমি ভর্তি হও কষ্ট করে, আমি পরে বিষয়টা দেখব। এটা আমার সাহসের সবচেয়ে বড় দিক ছিল। দেন আমি যখন হোস্টেলে উঠি তখন উনি হোস্টেল সুপারকে ফোন করে বলছে যে আমি একটা স্টুডেন্ট পাঠাচ্ছি, ওর একটা সিটের ব্যবস্থা করো, যদিও টাকা দিতে পারে তাও ওকে রাখো, না দিতে পারলে তাও রাখো। উনি এটা করেছিলেন।